বাংলাদেশ দল আর কত তরুণ থাকবে, আর কত তাদের সুযোগ দিতে হবে, আর কত সুযোগ পেলে তারা সম্ভবত ভবিষ্যতে গিয়ে ভালো করবেন, এই অজুহাত শুনতে শুনতে ক্লান্ত। মেহেদী মিরাজও সবশেষ ওয়ানডে সিরিজ হেরে সেই অজুহাতই দিয়ে গেলেন। পরপর দুটো টি-20 সিরিজ বাংলাদেশ হেরেছে, সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজের হ্যাটট্রিক পরাজয়ের, হ্যাটট্রিক সিরিজ হারের অপেক্ষায় আছি আমরা, নাকি ভিন্ন কিছু হবে? বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার বান, অল টাইম হেলদি লাইফ। অল টাইম এই অজুহাত আমরা শুনে অভ্যস্ত। বাংলাদেশ দল তরুণ, প্লেয়াররা শিখছে, তাদের বয়স কম, তাদের সুযোগ দিতে হবে, সুযোগ পেলে তারা ভালো করবে। মিরাজ এই যে কথাগুলো বলেছেন, তিনি বুঝে বলেছেন নাকি মুখস্থ কথা বলে দিয়েছেন? বড়দের কাছ থেকে শিখে এসেছেন, সেই মুখস্থ কথা মুখস্থ বলি ঝেড়ে দিয়েছেন। মিরাজ কতদিন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন? 10 বছর। তাসকিন কত বছর খেলছেন? 11 বছর। মুস্তাফিজ 10 বছর, লিটন 10 বছর, শান্ত 8 বছর। শান্ত, মিরাজ, লিটন, তাদের এই যে 8-10 বছরের এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে তিনজনে মিলে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে রান করেছেন 74। এই হচ্ছে তাদের এক্সপিরিয়েন্সের প্রকাশ, তাদের তারুণ্যের প্রকাশ। সত্যিকারের যারা সবচেয়ে কম অভিজ্ঞতা সম্পন্ন, তানভীর, পারভেজ ইমন, তারা ওয়ানডে সিরিজের হাইয়েস্ট উইকেট টেকার, হাইয়েস্ট রান স্কোরার। বয়সের দিক দিয়ে তরুণ বলবেন আপনি? মিরাজের বয়স 28, তাসকিনের 30, মুস্তাফিজের 30, লিটনের 30, জাকের আলী অনিকের 27। সবচেয়ে কম বয়সী রয়েছেন 3 জন, কাগজে কলমে যাদের বয়স 22, নাহিদ রানা, রিশাদ। হাসান মাহমুদের ডেবিউ হয়েছে কবে? 4.5-5 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন, বয়স হয়ে গেছে 26। তানজিদ তামিম, পারভেজ ইমন, নাইম শেখ, সবার বয়সই 24 থেকে 25-এর মধ্যে। কিংবা তাওহিদ হৃদয়, তার বয়সও 25। আপনি কাদের তরুণ বলছেন? কেন বলছেন তরুণ? বলার কারণটা কি? কোন বয়স আপনাদের কাছে তরুণ? কিংবা কতখানিক অভিজ্ঞতা হলে আপনারা মনে করেন যে তারা তারুণ্য নির্ভর দল? এই যে মানসিকতা না, এই মানসিকতাটা ভয়ঙ্কর। এই মানসিকতা অজুহাত দেওয়ার মানসিকতা, এই মানসিকতা পলায়নপর মানসিকতা, এই মানসিকতা পিঠ বাঁচানো মানসিকতা, যেটা মিরাজ ক্যাপ্টেন হিসেবে বলে গেছেন। আর কত সুযোগ পেলে আপনারা ভালো করবেন? আন্ডার পারফর্মার অবস্থাতেও আপনাদের সুযোগ দেওয়া হচ্ছে। আপনারা যে লেভেলে পারফর্ম করার কথা তার কাছাকাছি না থাকার পরেও শুধুমাত্র রিসোর্সের অভাবে দিনের পর দিন আপনারা সুযোগ পেয়ে যাচ্ছেন। কি করছেন? এনিওয়েজ, এই সমস্ত অজুহাত দেওয়ার আগে ভেবে নেওয়া উচিত। কেননা গত 10 বছর, 15 বছর, 5 বছর, 7 বছর কিংবা 5 দিন এই অজুহাত শুনতে শুনতে না সাধারণ মানুষ বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে গেছে। কাম ডাউন টু টি-20 সিরিজ। আপনি যদি বাংলাদেশের টি-20 সিরিজের সবশেষ 2 সিরিজের পারফরমেন্স দেখেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এবং পাকিস্তানের সঙ্গে। আরব আমিরাতের সঙ্গে ফার্স্ট ম্যাচ জিতে পরের 2টো ম্যাচ বাংলাদেশ হারলো, পাকিস্তানের সঙ্গে তো হোয়াইট ওয়াশ। পাকিস্তানের সঙ্গে প্রথম 2 ম্যাচে পাকিস্তান 201 করে করেছে। বাংলাদেশ প্রথম ম্যাচে করেছে 164, দ্বিতীয় ম্যাচে 144, তৃতীয় ম্যাচে বাংলাদেশ 196 করেছিল। সেই ম্যাচ পাকিস্তান কনভিনসিংলি জিতেছে। অর্থাৎ পাকিস্তানের সঙ্গে 3 ম্যাচের একটাতে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে বাংলাদেশ ফাইটটা পর্যন্ত করতে পারেনি। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ফার্স্ট ম্যাচ জিতলো, সেই ম্যাচেও এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যেখান থেকে আরব আমিরাত ম্যাচ বের করে নিয়ে যেতে পারে, সেটা হয়নি। বাংলাদেশ ম্যাচ জিতেছে। দ্বিতীয় ম্যাচটা বাংলাদেশ 200 রান করে আরব আমিরাতের সঙ্গে হেরেছে। ওই ম্যাচে পারভেজ ইমন সেঞ্চুরি করেছিলেন, কিন্তু কাজ হয়নি। পরে একটা টি-20 বাড়ানো হলো এবং বাংলাদেশ তৃতীয় ম্যাচেও গিয়ে হেরে গেল। অর্থাৎ ভালো ব্যাটিং উইকেটে বাংলাদেশ 200 করেও ম্যাচ হারছে আরব আমিরাতের মতো দলের এগেনস্টে। আবার অপোনেন্ট যখন 200 করছে তখন বাংলাদেশ 150 করতে পারছে না। দেয়ার আর সিরিয়াস প্রবলেমস, ব্যাটিং বোলিং 2 ইন্ডি। বাট আগের কথা যদি বলি, সেই তুলনায় বাংলাদেশের টি-20 দলটা তুলনামূলক ভালো করছে ব্যাটিং ওয়াইজ। কোথায়? তানজিদ তামিমের কথা আলাদা করে বলতে হবে। আপনি যদি সবশেষ 6 টি-20 দেখেন, এই 6 টি-20তে তিনি 215 রান করেছেন। তার স্ট্রাইক রেট প্রায় 170-এর কাছাকাছি। এভারেজটাও যথেষ্ট ভালো, সব মিলে 37-এর মতো বোধ হয় এভারেজ। শুধু তাই না, আপনি দেখেন যে তিনি সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের এগেনস্টে 35, 33, 31, 40, 59 এই যে ইনিংসগুলো খেলেছেন, এই ইনিংসগুলো বাংলাদেশকে দারুণ একটা স্টার্ট দিয়েছে। সব ইনিংসই কম বেশি 150-এর উপরে স্ট্রাইক রেটে।
দেখা গেছে বাংলাদেশ পাওয়ার পেতে 50 রান তুলে ফেলেছে, 10 ওভারের মধ্যে 90-100 তুলে ফেলেছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তানজিদ তামিম সেই কাজটা করছেন। পারভেজ ইমরানের কথা তো বললাম, তিনি একটা সেঞ্চুরি পেয়েছেন, তারপরের ম্যাচে এক বলে ফার্স্ট বলে আউট হয়েছেন, তারপরের ম্যাচে আবার 40+ করেছে। সো ওপেনিং জুটিটা টি-20তে মোটামুটি ভালো করছে। তারপরে যদি লিটন দাসের কথায় আসি, গত 1 বছরে তানজিদ তামিম যেভাবে পারফর্ম করেছেন সেই তুলনায় লিটন দাসের পারফরমেন্স যদি হিসেব করি অনেক বিলো স্ট্যান্ডার্ড। 12 ইনিংসে গেল 1 বছরে লিটন রান করেছেন 200। তার গড় কত জানেন? 18। স্ট্রাইক রেট 126-27। 3টা 40+ ইনিংস আছে, একটা ভারতের সঙ্গে, একটা পাকিস্তানের সঙ্গে, একটা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। 3টাই দলের কোনো কাজে লাগেনি, দলকে জেতাতে হেল্প করেনি। এই হচ্ছে ক্যাপ্টেনের বর্তমান অবস্থা। এমনিতে তো তিনি ওয়ানডে দল থেকে একাদশ থেকে বাদ পড়েছেন, ভয়াবহ অফ ফর্মে আছেন, সবশেষ 8 ইনিংসে সবগুলো সিঙ্গেল ডিজিট স্কোর, 4-0। টি-20তেও যে লিটন খুব ভালো ফর্মে আছেন সেটা বলা যাবে না, বরং 18 এভারেজ। গত 1 বছরে 12 ইনিংস খেলেও 250 রান না করতে পারা, 218 করেছেন লিটন অ্যাকচুয়ালি, সেটা বাজে ফর্মের ইঙ্গিত দেয়। তাওহিদ হৃদয় সবশেষ 1 বছরে 9 ইনিংস খেলেছেন, 200 রান করতে পেরেছেন না, 200 রান করতে পারেননি, 189 বা 90 করেছেন। তার এভারেজ কত? 26-27 এরকম। স্ট্রাইক রেট ওই 124-25। একটা ভারতের বিপক্ষে 50 আছে, কিন্তু দলকে জেতাতে এই যে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করলো ওয়েস্ট ইন্ডিজে, সেখানেও তার অন্যান্য যে রিমার্কেবল পারফরমেন্স বলা হয় তেমন কোনো কিছু নেই। সেই তুলনায় জাকির আলী অনেক বেটার, অনেকখানিক বেটার। সবশেষ 1 বছরে 11 ইনিংসে জাকির আলী অনেক 250 মতো রান করেছেন, 30-এর মতো তার এভারেজ, 140 স্ট্রাইক রেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সম্ভবত দ্বিতীয় টি-20তে 41 বা 42 বলে 72 নট আউটের একটা ইনিংস খেলেছিলেন, ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন, ম্যাচ উইনিং ইনিংস। তিনি ওই টাচটাতে রয়েছেন। আমি ব্যাটিং অর্ডার ধরে ধরে বলছি। মেহেদী মিরাজ, তিনি টি-20 ফর্ম্যাট থেকে বাদ পড়েছিলেন, আবার ব্যাক করেছেন। সবশেষ 6 ইনিংস যদি হিসেব করি, মিরাজের অবস্থা বেশ খারাপ, বেশ খারাপ। সবচেয়ে বড় কথা, সবশেষ 6 ইনিংস যে মিরাজ খেলেছেন, তিনি যে জায়গাগুলোতে ব্যাট করেন 5, 6, 7 এই সমস্ত জায়গায় টি-20তে তার স্ট্রাইক রেট 112। টি-20তে 6-7 নম্বরে ব্যাট করা একজন ব্যাটসম্যানের স্ট্রাইক রেট 112। আপনি তার কাছ থেকে কি এক্সপেক্ট করবেন যদি ভালো ব্যাটিং উইকেটে খেলা হয়? এবং সবশেষ পাকিস্তান সিরিজের শামীম পাটোয়ারি, তিনি খুব বাজে পারফরমেন্স করেছেন। সো এই যে আমি তথ্য কিংবা সবশেষ 1 বছর বা সবশেষ 2-3 সিরিজে বাংলাদেশের টি-20 ব্যাটারদের পারফরমেন্স বললাম, তানজিদ তামিম ছাড়া কিংবা পারভেজ হোসেন ইমনের একটা 100 বা একটা 40+ ইনিংস ছাড়া আপনি মনে করে বলতে পারবেন না ইট ওয়াজ এ গুড ইনিংস কিংবা এই ইনিংসটা দারুণ ছিল। জাকের আলীর ওই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 72 নট আউট ছাড়া আর একটা ইনিংস নাই ঠিকঠাক মতো আপনি বলতে পারবেন। সো এই যদি অবস্থা হয়, শ্রীলঙ্কার বিপক্ষে আপনি ভালো করবেন, সেটা কিন্তু হুট করে চিন্তা করাটা একটু ডিফিকাল্ট। পারবে না বাংলাদেশ সেটা না, কিন্তু ডিফিকাল্ট। আর যেটা আগেই বলছিলাম যে বাংলাদেশের বোলাররাও যখন ভালো ব্যাটিং উইকেটে খেলা হয় তখন দেদারসে রান বিলিয়ে 200 রান ডিফেন্ড করতে পারে না। 200 রান কিন্তু একেবারে কম না, যত ভালো ব্যাটিং উইকেটে হোক। আপনি আগে 200 করলে অপোনেন্টকে তো 201 করে জিততে হবে, কিন্তু বাংলাদেশের বোলাররা সেটা ডিফেন্ড করতে পারছেন না। এই যে 10 বছরের অভিজ্ঞতা মুস্তাফিজের, কিংবা তাসকিনের 11 বছরের অভিজ্ঞতা, কিংবা মিরাজের যে 10 বছরের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাগুলো তখন কী কাজে লাগে? সো অভিজ্ঞতার অজুহাত দিয়ে দলকে তরুণ না হওয়া সত্ত্বেও তরুণ বলে তাদেরকে আরও সুযোগ দিয়ে তারা আরও ভালো করবে, এই যে ধোঁয়া তোলে নিজেদের আন্ডার পারফরমেন্স কিংবা নিজেদের বাজে পারফরমেন্স ডিফেন্ড করা যাবে না মেহেদী হাসান মিরাজ। টি-20তে বাংলাদেশ নামছে 10 তারিখে ফার্স্ট ম্যাচ পাল্লে গেলেতেই, যেটা ব্যাটিং উইকেটই হওয়ার কথা। জানি না বাংলাদেশ সেখানে কোন স্ট্র্যাটেজিতে যাবে, কিন্তু বাংলাদেশের জন্য আইডিয়ালি খুব কঠিন সময় অপেক্ষা করছে। আর এই কঠিন সময় থেকে বের হতে হলে আর যাই হোক অজুহাত দেওয়া বন্ধ করতে হবে। আমরা তরুণ দল, আমাদের আরও সুযোগ দিতে হবে, আমরা সুযোগ পেলে আরও ভালো করব, এই বাকওয়াস কথাবার্তা বন্ধ করে নিজেদের যে কাজটা ঠিক মতো করার কথা সেই কাজটা ঠিক মতো করতে হবে। অজুহাত শুনতে শুনতে মানুষ এখন বিরক্ত।